তো সবাই অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও। প্রসেস ক্যাপাবিলিটি জিনিসটা কি? আহ এমনি মনে আছে কন্ট্রোল চার্টের সেই কনসেপ্টটা? কন্ট্রোল চার্টে আমরা কি করছিলাম, নর্মালি একটা লাইন নিচ্ছিলাম এবং নিয়ে সেখান থেকে আমরা আপার কন্ট্রোল লিমিট চিন্তা করছিলাম আর লোয়ার কন্ট্রোল লিমিট চিন্তা করছিলাম, এবং ডেটাগুলাকে আমরা যখন ম্যানিপুলেট করছিলাম, যদি র্যান্ডমলি আমি কয়েকটা পয়েন্টকে নিয়ে কাজ করি, লাইক এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এরকম। এখন এই যে ধরনের অ্যানালাইসিসটা আমরা করছি, এই এই প্রসেসটাকে আমরা কি বলতে পারি? এই যে আমি যে ছবিটা আঁকলাম, হয়তোবা এই পর্যন্ত এটা এই এই কন্ট্রোল ইন কন্ট্রোলে আছে, তাই না? আর এখানে আমাদের আপার লিমিট, যেহেতু কন্ট্রোল চার্টে আপার লিমিট কত থাকে, জেনারেলি 3 সিগমা পর্যন্ত থাকে। আবার লোয়ার লিমিটও কি থাকে, মানে উপরটা থাকে +3 সিগমা আর লোয়ার লিমিট থাকে -3 সিগমা। এখন এই সবগুলো জিনিসই আসলে আমাদের কনসিডারেশনে আমরা চিন্তা করি বা রাখি প্রসেস ক্যাপাবিলিটিতে। এটা যেমন প্রসেস ইন কন্ট্রোল, হ্যাঁ, দেখা গেল কি এটার আউটার বাউন্ড যদি চিন্তা করি, মানে আপার লিমিট আর লোয়ার লিমিটের ভিতরে আউটার বাউন্ড যদি চিন্তা করি, ডাটাগুলোকে আমরা নর্মালি ডিস্ট্রিবিউট করি, তাহলে দেখা যাবে হয়তোবা কার্ভটা এরকম আসবে। আমরা যদি এই পাশে চিন্তা করি, হয়তোবা ডাটাগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এরকম একটা ছবি হয়তোবা আগে ছিল, মানে তোমাদের কোনো একটা জায়গায় যখন আমরা কন্ট্রোল চার্ট পড়িয়েছিলাম, দেখা যাবে ডাটাগুলা এরকম টাইপের একটা কার্ভে ছিল। যদি এটা খুব সুন্দর করে আঁকা পসিবল না, মানে নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভটা বুঝতে পারছি কিনা, যে স্প্রেড থেকে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে আউটার বাউন্ড বা আপার, মানে এটা কিন্তু ভিতরে আছে, তাই না? তো যখন এটা ভিতরে থাকবে, মানে আপার কন্ট্রোল লিমিট আর লোয়ার কন্ট্রোল লিমিটের ভিতরে থাকবে, তার মানে প্রসেসটা যেমন কি ইন কন্ট্রোল, তেমন কি প্রসেসটা অ্যাজ ওয়েল এজ ক্যাপাবল। ঠিক আছে, এটাকে আপার কন্ট্রোল লিমিট বলছি আমি, বা আপার আপার কন্ট্রোল লিমিট তো বলতাম, তাই না? আপার জি স্যার। স্ট্যান্ডার্ড লিমিটও বলা যেতে পারে। হ্যাঁ, বা এটা হচ্ছে লোয়ার স্ট্যান্ডার্ড লিমিট, লোয়ার কম করে অনেক জায়গায় বলছে, লোয়ার স্প্রেড, এরকম ভাবে অনেক জায়গায় অনেক ভাবে বলছে। মোট কথা আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট তোমরা তো বুঝোই কম বেশি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বললে জিনিসটাকে এইভাবে আসছে। তো এই কনসেপ্টটা থেকেই আসলে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোলে আমরা, বা স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলে আমরা আসলে প্রসেস ক্যাপাবিলিটি চিন্তা করি, যে আসলে প্রসেসটা ক্যাপাবল কিনা, যে প্রসেসটা ঠিক আছে কিনা। কারণ ডেফিনেটলি ডেটাগুলোর মধ্যে ভেরিয়েশন আসবে, আর ভেরিয়েশন গুলো আসার কয়টা পার্ট আছে, পয়েন্ট আছে, 6টা পয়েন্ট অফ ভিউ আছে, তাই না? ভেরিয়েশন আসার কয়টা পয়েন্ট অফ ভিউ আছে? 6টা। মানুষের কারণে হতে পারে, ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হতে পারে, মেথডের ক্ষেত্রে হতে পারে, এনভায়রনমেন্টের ক্ষেত্রে হতে পারে, আর কি ক্ষেত্রে হতে পারে ভুলে গেলাম তো। মোট 6টা আছে না, 6টা পয়েন্ট? 5টা বললাম জি কেন? স্যার। এই যে বইয়ের ভিতরে সামনেই আছে, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেজারমেন্ট স্যার। মেথড, মেজারমেন্ট, রাইট, মেজারমেন্ট। তো এই যে 6টা প্যারামিটার আছে, এর কারণেই কিন্তু ভ্যারাইটি বা ভেরিয়েবিলিটি আছে। তো এই 6টা পয়েন্ট থেকেই কিন্তু আসলে আমরা বলতে পারি যে আমাদের যে ভেরিয়েশন তো হবেই। তো এখন ভেরিয়েশন করতে গেলে আমাদের এখানে কিছু প্যারামিটারকে আমরা ম্যানিপুলেট করার চেষ্টা করব, বা আমরা এখান থেকে কিছু জিনিস আমরা বের করার চেষ্টা করব। তো প্রথম যে জিনিসটা বা প্রথম কয়েকটা জিনিসের এগুলা, এই জিনিসগুলো আমরা আসলে অ্যানালাইসিস করা, বের করার চেষ্টা করব। একটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি প্রসেস পটেনশিয়াল ইন্ডেক্স, এটার নাম কি? প্রসেস পটেনশিয়াল ইন্ডেক্স। একটা হচ্ছে প্রসেস পারফরমেন্স ইন্ডেক্স, একটা নাম কি? প্রসেস পারফরমেন্স ইন্ডেক্স। তারপরে হচ্ছে প্রসেস আপার আপার প্রসেস পারফরমেন্স ইন্ডেক্স, লোয়ার প্রসেস পারফরমেন্স। দেখো পারফরমেন্স ইন্ডেক্স ঠিকই আছে, এখন এটা হচ্ছে লোয়ার হলে কি লাস্টে এল, আর আপার হলে লাস্টে ইউ, এইভাবে আসছে পারফরমেন্স ইন্ডেক্স, যেটা লোয়ার প্রসেস বা আপার প্রসেস। আর এটা হচ্ছে প্রসেস সেন্টারিং ইন্ডেক্স। এই কয়েকটা টার্মিনোলজি নিয়ে আমরা আজকে কাজ করার চেষ্টা করবো। কি জিনিসগুলো খুব কঠিন না, সোজা। তো 5টা জিনিসকে আসলে বিভিন্ন প্রসেসের কন্ডিশনকে রিপ্রেজেন্ট করতে সাহায্য করে। তো বেসিক ইয়েটা হচ্ছে প্রসেস ক্যাপাবিলিটি, বা প্রসেস ক্যাপাবিলিটির সাথে পটেনশিয়াল ইন্ডেক্সের একটা কোরিলেশন আছে। এবং আপার কন্ট্রোল লিমিট বা আপার স্পেসিফিকেশন লিমিট একটা প্রসেসের মধ্যে যেমন থাকে, যেমন যেমন কি
লোয়ার স্পেসিফিকেশন লিমিটও কিন্তু প্রসেসের মধ্যে থাকে, আপার কন্ট্রোল লিমিট আর লোয়ার লিমিট থাকে, এবং এটা একটা কার্ভ আকার আমরা যখন হিস্টোগ্রামে ড্র যদি করতে চাই সেটাও কিন্তু যে কত পার্সেন্ট আসলে আউট অফ কন্ট্রোলে চলে গেছে সেটা কিন্তু বের করা সম্ভব। তো এই জিনিসটা যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি কিনা, আমি হিস্টোগ্রামের কার্ভ ফিটিং এ যদি আমরা দেখাই সেটা কিন্তু এরকম, বুঝতে পারছি অলরেডি। আমরা যখন হিস্টোগ্রাম এঁকেছিলাম মিটআপে তখন কিন্তু হিস্টোগ্রামের ভিতরে যে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করছে কিনা সেটা কিন্তু ক্লিক করে সুন্দর করে দেখা যায়। এবং এই যে ডাটাগুলা নর্মাল ডিস্ট্রিবিউশনকে দিয়ে কি কি দিয়ে জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বলতো? নর্মাল ডিস্ট্রিবিউশন কি কি দিয়ে, কি কি টার্মিনোলজি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? ফার্স্টলি হচ্ছে অ্যাভারেজ বা মিন, আর সেকেন্ডলি ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কয়ার যেটা হচ্ছে ভ্যারিয়েন্স বলে। আর ওইখান থেকে আমরা আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে দিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করছি যে সেটা কিভাবে কাজ করে। তো আমরা তাহলে এখন এটা নিয়ে এখন যদি কথা বলি একটু দেখি আমরা কিভাবে কাজ করছে। তো জেনারেলি একটা প্রসেস ক্যাপাবল কখন হয়? যখন প্রসেসের যে স্প্রেডটা স্পেসিফিকেশন লিমিট, একটু আগে যে ছবিটা দেখালাম সেটা পাশ দিয়ে দেখিয়েছিলাম, এখন সেটা আমরা উপর মানে আড়াআড়ি করে দেখাচ্ছি, মানে যেটা বলা যায় না সোজা করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি কিনা এটা হচ্ছে আপার স্পেসিফিকেশন লিমিট, সরি এটা লোয়ার, আসলে কেন এখানে লেফটে লিখলো, কিন্তু আচ্ছা যে লেফট আর রাইট লিখেছে, যেটা লিখেছে বাম থেকে ডান সংখ্যা রেখা চিন্তা করে লোয়ারটা তো ছোট হবে তাই না? সংখ্যা রেখা চিন্তা করলে আমরা যদি জেনারেলি এইটাকে সেন্টার ধরে নিই, বামে তো ছোট ডানে বড়, এইভাবে আপার বা লোয়ার ধরেছে, সেটা চিন্তা করলে আমার প্রসেসের স্পিডটা যদি এই দুটোর মধ্যে থাকে একমাত্র তবেই তো আমি বলতে পারি প্রসেসটা ক্যাপাবল। কখন বলতে পারি দেখো? একটা প্রসেস কনসিডার্ড ক্যাপাবল ইফ দ্য প্রসেস স্পিড ইজ লেস দেন অর ইকুয়াল টু দ্য স্পেসিফিকেশন লিমিট। কখন ক্যাপাবল হবে? যদি এবং কেবল যদি কি হয় এটার ভিতরে থাকে। এখন এই স্প্রেডটা যদি আরেকটু বাড়তো, লাইক এই স্প্রেডের আপার লিমিট বা লোয়ার লিমিটটা যদি আমরা যদি এইভাবে ইন্ডিকেট করতে পারতাম যে আচ্ছা ঠিক আছে এটা মিনটা একই জায়গায় আছে কিন্তু স্প্রেডটা হয়তো বা এরকম, হয়তো বা যদি হাতে আঁকাটা খুব কঠিন, হয়তো বা এরকম, ইন দ্যাট কেস এটা কিন্তু তাও কি বলা যেতে পারে প্রসেস স্প্রেডটা স্পেসিফিকেশনের ভিতরে আছে। দিন কেস এটাও অলরেডি ক্যাপেবল। জিনিসটা কিন্তু অলরেডি বুঝো তোমরা, জাস্ট একটু ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করে একটু সিদ্ধান্ত নেওয়ার কিছু টুলস দেখানো শেখানো হচ্ছে আজকে। এটা কিন্তু ক্যাপেবল, তার মানে এটা ইন কন্ট্রোল অ্যাজ ওয়েল। সো আমরা এখন এটা থেকে আমরা কিছু রুলস এর ব্যাপারে, এটা চেবিশেভ নামে একজন আছেন, উনি এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করেছেন নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, যে উনি এই যে বেল টাইপ কার্ভ, নরমাল ডিস্ট্রিবিউশনের যে বেল টাইপ কার্ভটা যেটা বলছেন যে 3 সিগমা যদি আমরা কনসিডারেশন করি তাহলে সেটা ক্ষেত্রে 97.27% ডেটা কি হবে স্প্রেডের ভিতরে থাকবে। মানে there is a possibility যে আমাদের 0.79% ডাটা কি থাকতে পারে, মেবি আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে। 0.79 ডাটা। এখন ওই যে 6 সিগমার কনসেপ্ট কদিন পরে আসবে, নেক্সট ক্লাস হয়তো বা 6 সিগমা নিয়ে আসবো, কথা বলবো, তো ওখানে বোঝা যাবে যে আসলে কত পার্সেন্ট মানে মিলিয়নে কয়টা ডিফেক্টস আসতে পারে, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। নরমালি ক্যাপাবল হতে পারে 3 সিগমা কথা চিন্তা করলে নরমাল ডিস্ট্রিবিউশন অনুযায়ী 99.27% আসলে ইন কন্ট্রোলে আছে। এখন এই যে ইন কন্ট্রোলে আছে কিনা এই জাজমেন্টটা করার জন্য আমাদের আসলে ডেটাগুলোর মধ্যে যে স্টেবিলিটি আছে কিনা সেটা দেখতে হয়। আর স্টেবিলিটি বোঝা যায় কিভাবে? স্টেবিলিটি গুলাকে আমরা স্ট্যাটিস্টিক্যাল কয়টা প্যারামিটার বা নরমাল ডিস্ট্রিবিউশনকে আমরা প্যারামিটার দিয়ে চিন্তা করি দুটো জিনিস, একটা হচ্ছে মিন বা ডাটাগুলো কোথায় আছে, সেন্টারটা কোন জায়গায়, আর বা সেটাকে অ্যাভারেজ বলছি বা লোকেশন, আর সেকেন্ডলি বলছি ভেরিয়েবিলিটি, বা সেখান থেকে আমরা কি বলতে পারি সেটা ভেরিয়েবিলিটিতে মানে কিন্তু ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্সের মধ্যে পার্থক্য কি? জাস্ট রুট ওভার, মানে তখন পার্থক্য নাই। তো এই দুটো জিনিস জাজমেন্ট করে আমরা আসলে গ্রাফিক্যাল ভাবে ডাটাগুলোকে ম্যানিপুলেট করবো এবং ম্যাথমেটিক্যাল কিছু মেজারমেন্ট করে আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো আসলে প্রসেসটা ক্যাপাবল না ক্যাপাবল না, এইটাই আর কি। সো আমরা যদি এখন একটু অ্যানালাইসিসের দিকে যাই তাহলে দেখো তো এই ছবিগুলো দেখে কি বলছে, এইগুলা প্রসেসগুলো কি ক্যাপাবল না ক্যাপাবল না? যেমন ফার্স্ট একটা রাইট, যেমন এই প্রসেসটা ইজ নট ক্যাপাবল বিকজ প্রসেসের স্প্রেডের বাইরে কিছু ডাটা চলে গেছে। তার মানে আমরা নরমালি যদি ওই যে কন্ট্রোল চার্ট যখন পড়িয়েছিলাম বলেছিলাম কিছু ক্ষেত্রে ডাটার মিনটা শিফট করে গেছে। মিন কি করে গেছে? শিফট করে গেছে। এই মিন শিফটের কারণে এই ঘটনা ঘটেছে, কারণ মিনটা থাকা উচিত এই পয়েন্টে,
এই আমাদের ডিস্ট্রিবিউশনে, কিন্তু মিনটা সরে গিয়ে বামে চলে আসছে, তো এটা বলতে পারি প্রসেস ইজ নট ক্যাপাবল। সিমিলারলি এখানেও কি হয়েছে, মিনটা লোয়ার আপার লিমিটের দিকে সরে গেছে, এটাও প্রসেসটা নট ক্যাপাবল। আবার নিচেরটা দিকে মিনের জায়গাতেই আছে, কিন্তু স্প্রেডটা অনেক বেশি, প্রসেস স্প্রেডটা অনেক বেশি আমাদের স্পেসিফিকেশনের তুলনায়, তার মানে দুদিকে আউট অফ কন্ট্রোল আছে, তাই না? আবার মানে কি, এই কন্ট্রোল চার্ট যখন ড্র করবো তাহলে কি হবে, উপরে দিচ্ছে কিছু পয়েন্ট পাওয়া যাবে আপার আর লোয়ারে। আর এই যে থার্ড ছবিটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্রসেসটা অবশ্যই আপার কন্ট্রোল লিমিট, আপার স্পেসিফিকেশন লিমিট আর লোয়ার স্পেসিফিকেশন লিমিটের মধ্যে আছে, তার মানে এই প্রসেসটা ডেফিনেটলি কি ক্যাপাবল। এখন এই যে আমরা ডাটাগুলোকে ক্যাপাবল বুঝতে পারছি বা পারছি না, এটা তো গ্রাফিক্যাল ভাবে বুঝে ফেললাম। এখন ডাটা দিয়েও যদি বোঝা যায়, সেটা নিয়ে ডাটা বা ক্যালকুলেশন দিয়ে যদি বুঝতে চাই, সেটাও কিন্তু বোঝার একটা অপশন এর পরের স্লাইডে বা পরের পিডিএফ এ দেখাতে পারি আমরা। তো সেটা কিভাবে কাজ করে আমরা চলো একটু দেখি। তো এটার জন্য আমরা কিছু প্যারামিটার বা ইন্ডেক্স নিয়ে আমরা কথা বলতে পারি। এখানে অলরেডি কিছু বলা আছে যে পার্ট ক্যারেক্টারিস্টিক্স বা প্রসেস ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কিছু ডাটা স্পেসিফিকেশন বা ডাটাকে ম্যানিপুলেট করে আমরা কিন্তু দেখতে পারি। তো আমরা যদি প্রসেস পটেনশিয়াল ইন্ডেক্স নিয়ে কথা বলি, প্রসেস পটেনশিয়াল ইন্ডেক্সকে আমরা বলছি সিপি। কি বলছি, ক্যাপাবিলিটি থেকে সি আর পটেনশিয়ালিটি থেকে পি, এইভাবে সিপি এসছে। এবং এখানে দুটো প্যারামিটার নিয়ে আমরা চিন্তা করি। এখানে আমরা যখন ফর্মুলা দিয়ে চিন্তা করি, আমাদের প্রথমে দেখতে হয় অ্যালাউবল প্রসেস স্প্রেড কতটুকু আছে। অ্যালাউবল প্রসেস স্প্রেড মানে আপার আর লোয়ারের মধ্যবর্তী যে মানে স্প্রেডটা, এটা হচ্ছে অ্যালাউবল। আর আরেকটা জিনিস নিয়ে আমরা চিন্তা করি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল। এখন অ্যাকচুয়ালটা কত, যদি আমরা অ্যালাউবলটা চিন্তা করি, অ্যালাউবলটা কি দেখো, এই যে এখানে যদি অ্যাকচুয়াল চিন্তা করি, অ্যালাউবল চিন্তা করি, ছবিটা দেখলে ক্লিয়ার হয়ে যাচ্ছে কিনা। অ্যালাউবল মানে কি, এই দুটোর মধ্যে কতটুকু, কত সিগমা আছে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালটা যদি আমরা নর্মালি চিন্তা করি, 3 সিগমা কন্ট্রোল যদি চিন্তা করি, তাহলে স্প্রেডটা কতটুকু আছে। অ্যাকচুয়াল যদি চিন্তা করি, অ্যাকচুয়ালি যদি আমরা এক সাইডে 3 সিগমা পর্যন্ত কনসিডার করি, টোটালটার মধ্যে কয় সিগমা থাকবে, এদিকে 3 সিগমা, এদিকে 3 সিগমা, তাহলে কত হচ্ছে 6 সিগমা। 6 সিগমা। ওকে, এটা 6 সিগমা। যদি আমি 3 সিগমা কন্ট্রোল লিমিট ধরি পপুলেশন আমার মধ্যে, এবং সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা জানি, আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি না জানি, তাহলে ডাটাগুলো স্যাম্পল নিয়েছি, তো ডাটাগুলো স্যাম্পল নিয়ে স্যাম্পল মিন থেকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু ম্যানিপুলেট করতে পারি। স্যাম্পল মিন থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সিগমা বার, ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে কিন্তু আমরা, মানে স্যাম্পল মিন থেকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ম্যানিপুলেট করতে পারি, সেটাও হতে পারে যদি স্যাম্পল নিয়ে থাকি। আচ্ছা, তাহলে বুঝতেই পারছো এই ফর্মুলা থেকে এখানে খেয়াল করো ভালো করে, আমরা কি বের করব, এইখানে তো এটা থেকে যাচ্ছে। আচ্ছা, এখানে ভালো করে খেয়াল করো, হ্যাঁ কি বলছে, আমরা বলছে যে প্রসেস ক্যাপাবিলিটি বা এখানে হচ্ছে পটেনশিয়াল ইন্ডেক্স যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যালাউবল প্রসেস স্প্রেড। সেটা কি অ্যালাউবল স্প্রেড মানে কি, আসলে এইটুকুর ডিস্টেন্স, মানে দুটোর মধ্যে পার্থক্য কতটুকু, আর অ্যাকচুয়ালি কত, আমরা যদি 3 সিগমা কনসিডার করি 6 সিগমা, তো এইটা রেশিওটাকে আমরা বের করে। আচ্ছা বলো তো, যদি এমন হয় আপার আর লোয়ার লিমিট যদি আমাদের 6 থাকে, আপার আর লোয়ার যদি পার্থক্য থাকে 6, উপরে 3, মানে নরমালি কন্ট্রোল চার্ট আমরা যেভাবে করতাম, ছবিটা কিভাবে আঁকি, এইভাবে আঁকি বা এইভাবে আঁকি, উপরে থাকতো কি 3 সিগমা প্লাস, নিচে কি থাকতো 3 3 সিগমা সিগমা মাইনাস। মাইনাস তার মানে দুটোর মধ্যে ডিসটেন্স কত, স্প্রেড 6 সিগমা। 6 সিগমা। যদি নর্মাল 3 সিগমা চিন্তা করি, তাহলে উপরে পেলাম 3 সিগমা, নিচে পেলাম সেম এগেন। যদি আমরা নর্মাল অ্যাকচুয়াল স্প্রেড ধরি 6 সিগমা, তাহলে কত পাচ্ছি, তাহলে 1 পাচ্ছি না, জি স্যার। 1 পাচ্ছি। একটু বুঝে বুঝে রাখো, এই জিনিসটা বুঝে রাখো, একটু পরে স্লাইডে এগুলো বোঝার জন্য আরো কাজে লাগবে। আর একটা জিনিস যদি বলি, যে এই যে 1 পেলাম, আচ্ছা এমন যদি হতো আপার কন্ট্রোল লিমিট আর লোয়ার কন্ট্রোল লিমিটটা একটু কম, মনে করো 5 সিগমা, মানে উপরে আড়াই আছে নিচে আড়াই আছে, তাহলে যদি 5 সিগমা হয়, নিচে তো 6 সিগমায় আছে, এই প্রসেসটার ক্ষেত্রে ছবিটার দিকে গ্রাফিক্যাল ভাবে চিন্তা করো, অঙ্ক ডাটার দিকে তাকানোর দরকার নেই। গ্রাফিক্যাল ভাবে চিন্তা করলে আমরা যদি আগে তো এই ছবিটা তো অনেক বড় করে দেওয়া আছে, আমরা যদি নিয়ারলি এটুকুর মধ্যে চিন্তা করি, এটুকুর মধ্যে আমরা একটু আগে যে ছবিটা আঁকেছি, সেটা কিন্তু আপার লিমিটটা কোথায়,
আর অ্যাকচুয়াল লিমিট কিন্তু একই জায়গাতে, তাই না? আপার লিমিট আর অ্যাকচুয়াল লিমিটটা কিন্তু এই একই পয়েন্টে পড়ে গেছে না একটু আগে ছবিতে? জি স্যার। আর যখন আরেকটু কমবে, আমি যেন বললাম এখন উপরে আছে 5 সিগমা, তার মানে কি উপরে এটা লিমিটটা আসছে মনে করো এই জায়গাটাতে, আর নিচের লিমিটটা আসছে, সরি উপরে বলতে নিচের লিমিটটা আসছে এই জায়গায়, উপরের লিমিটটা আসছে এই জায়গাতে। মানে একটু স্প্রেডটা কি হয়েছে, আমার স্পেসিফিকেশনটা কি হয়েছে, একটু কমিয়ে ফেলেছি আমরা। তো এই কমিয়ে ফেলার কারণে 3 সিগমা জায়গায় 2.5 সিগমা যখন আমরা কনসিডার করছি, মানে আমাদের যে লিমিটটা দেখছি এত কম আছে, তখন কিন্তু আসলে সিপির মান কত হবে? সিপির মান কত হবে এই যে 5 সিগমা যদি ধরি? 1 এর চেয়ে কম স্যার। ডেফিনেটলি লেস দেন 1, রাইট? 5/6 ডেফিনেটলি 1 লেস দেন 1, এটা কিন্তু ঠিক আছে। এবং অবশ্যই ছবি দেখে বুঝতে পারছি এটা প্রসেসটা কি ক্যাপেবল নাকি ক্যাপেবল না? ক্যাপেবল না স্যার। ক্যাপেবল না, মনে রাখতে হবে এই জিনিসটা। কারণ লেস দেন 1 হলে কি ঘটে সেটা নিয়ে এখন এর পরের স্লাইডে আমরা পরের পিডিএফ পেজে আমরা কথা বলছি। একটা প্রসেস ক্যাপেবল প্রসেসে স্পিডটা দেখো, এটা হবে সবচেয়ে ভালো যে অ্যাকচুয়াল স্পিডটা কি হবে, অ্যাকচুয়াল স্পিডটা লেস দেন অ্যালাউবল ভ্যালুর মধ্যে হবে। মানে আমাদের ফর্মুলার মধ্যে কি আছে দেখো, ফর্মুলার উপরে আছে, আমি আসলে এটা তো ওই বিষয়ে চলে গেল, অ্যালাউবলটা কোথায় আছে, ভগ্নাংশের উপরে আছে, আর অ্যাকচুয়ালটা কোথায় আছে, নিচে নিচে আছে। তার মানে আমরা যদি বলি অ্যাকচুয়াল স্প্রেড যেটা, সেটা হচ্ছে কি অ্যালাউবল থেকে কি হবে, অবশ্যই কম। অ্যালাউবল থেকে কি হবে, ছোট হওয়া উচিত না? তাহলেই তো জি স্যার। ভগ্নাংশের ভ্যালু 1 বা 1 থেকে পাবো। কারণ আমরা যদি প্রসেস ক্যাপেবল ধরতে চাই, তাহলে অ্যাকচুয়াল আর অ্যালাউবলটা কি অবশ্যই কি হওয়া উচিত, যদি সমান যদি হয়, তাহলে প্রসেস ক্যাপাবিলিটি বা পটেনশিয়াল ইন্ডেক্স কত হবে, এই যে 1 হবে। আর গুড সিস্টেম কি হবে, গুড সিস্টেমে অবশ্যই এটা বলতে পারি যে সিপির ভ্যালু 0, সরি 1 অথবা 1 এর থেকে কি হবে, বড় হবে। যত বড় হবে তত কি বলতে পারি আমরা, যেটা বেটার সিস্টেম। যত বড় হবে তত ক্যাপেবল হবে, মানে লিমিট আমার বেশি আছে। 6 সিগমার কারণে ওইটাই হয় যে অনেক বেশি লিমিটে চলে আসে। তো এই জিনিসটাই আমরা এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করছি। আমরা আবার বলতেছি আবার তাহলে স্পেসিফিকেশন কত পার্সেন্ট আমরা আউট অফ কন্ট্রোল বা ইন কন্ট্রোলে থাকতেছি, সেটা কিন্তু জাস্ট ইনভার্স করে দিলেই হচ্ছে। কত পার্সেন্ট স্পেসিফিকেশন আমাদের প্রসেসের ওভারঅল ইভ্যালুয়েশন আছে, জাস্ট মনে রাখতে হবে সিপি যা আছে তার উল্টাটা ইনভার্স করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব কি, এটা কত পার্সেন্ট আমাদের ইন কন্ট্রোলে আছে বা কত পার্সেন্ট আউট অফ কন্ট্রোল আছে, সেটা বুঝাতে পারছে কি? একটু ভেঙে জি যদি স্যার। বলে এই ফর্মুলাটা থাকুক, এটা থাকুক, মানে মোট কথা কত পার্সেন্ট ইনে ভিতরে আছে বা সিপি মান পেয়ে গেলাম, তার উল্টাটা করলেই কিন্তু আমরা বুঝে ফেলতে পারবো যে কত পার্সেন্ট ইন কন্ট্রোলে আছে, কত পার্সেন্ট আউট অফ কন্ট্রোলে আছে। তো আমরা এখানে যদি এই ছবিটার দিকে তাকাই, দেখো এটা 6 সিগমা আর আমাদের অ্যাকচুয়াল স্প্রেডও 6 সিগমা। ইন দ্যাট কেস সিপির মান কত হবে, 1 হবে। জি স্যার। আবার যখন আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের 6 সিগমা না জায়গায় আমরা 8 সিগমা লিমিট নিয়েছে, আপার কন্ট্রোল লিমিট আর আপার স্পেসিফিক লিমিট আর লোয়ার স্পেসিফিক লিমিট, সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো, এটা 8 সিগমা। তার মানে ঠিক আগের পেজের ফর্মুলার মধ্যে চলে যায়। উপরে কি আছে দেখো, উপরে আছে এই যে আপার লিমিট আর লোয়ার লিমিটের মধ্যে আর এটা হচ্ছে 6 সিগমা। সেটা থাকুক, নরমাল আমরা 6 সিগমা ধরি বা 3 সিগমা ধরছি। তো সেটাকে চিন্তা করলে এখন দেখো যদি আমরা সেকেন্ড ছবিটার দিকে তাকাই, সেকেন্ড পিকচারটার দিকে তাকাই, সেখানে আমরা যদি দেখি, তাহলে সেটা এই অংশটাতে আমরা কি বলতে পারি, এই অংশটাতে আমরা বলতে পারি আমাদের পটেনশিয়াল যে ইন্ডেক্সটা সিপি, সেটা হচ্ছে 8 সিগমা ডিভাইড বাই 6 সিগমা। 6 সিগমা। একটু ভাগ করে দেখো তো 1.33 আসে কিনা, 1.33 জি আসার স্যার। কথা, বুঝতে পারছি। আচ্ছা, সিমিলারলি আমরা এরকম বলতে পারি কিনা যে যখন আমাদের এটা 10 সিগমা হয়ে যাবে, তখন কি ভাগ হবে, এখানে কি হবে, 8 সিগমা জায়গায় আসবে কি লিমিটটা, 10 সিগমা। 10 সিগমা। তার মানে 10 সরি 10 ডিভাইড বাই 6, তার মানে 1.67 আসবে। এবং যদি যখন আমরা 6 সিগমা কনসিডার, সরি আবার ভুল বলছি, আপার কন্ট্রোল লিমিট আর লোয়ার কন্ট্রোল লিমিটের মধ্যে যদি আমরা ভ্যারাইটিটা 6 সিগমা দুই পাশে ধরি, তার মানে এটা 12 সিগমা হবে।
তার মানে সেক্ষেত্রে আমাদের পটেনশিয়াল ইন্ডেক্স কত হবে? 2 2। তার মানে স্প্রেডটা তখন কি আরো স্পেসটা কি হলো, বড় হয়ে গেল, এবং আমার একই ডাটা, তো এই জন্য স্প্রেডটা ভিতরের মধ্যে আরো সন্নিবেশিত হয়ে আসতেছে। এই যে দেখো একই ডাটাগুলো চেঞ্জ হয়নি, যে আমরা আপার কন্ট্রোল লিমিট আর লোয়ার স্পেসিফিকেশন লিমিট কে কি করেছি, বাড়িয়ে দিচ্ছি, স্প্রেডটাকে বাড়িয়ে দিচ্ছি। এই জন্য অ্যাকচুয়াল স্প্রেডটা তখন বুঝতে পারছি যেটা কত ভিতরে চলে আসতেছে। তার মানে বুঝতেই পারছি যে আমাদের সিপির ভ্যালু যত বাড়বে তত কি আমাদের জন্য ভালো। ভালো। এখন এখন তোমাদের পরীক্ষা এটা কিভাবে কি করব, এখন পরীক্ষা কিছু ডেটা দিয়ে আমরা ওটা থেকে বের করার চেষ্টা করব যে প্রসেস পটেনশিয়াল ইন্ডেক্সটা আসলে কেমন, এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব যে এই অ্যানালাইসিসটা আমাদের জন্য কতটুকু ভালো বা কতটুকু খারাপ। ওকে, দুটো পাশেই কিন্তু আসলে কি হবে, এখানে আমাদের লিমিটটা বা এই জিনিসটা আমাদের কি হবে, আমরা হিসাব করব আলাদাভাবে। হ্যাঁ, একটু পরে আমরা সেটা দেখব। তো জেনারেলি এইটুকু যদি বুঝি, আমরা এখানে যদিও সিগমা সিগমা দেখালাম, কিন্তু জেনারেলি পয়েন্ট অফ ভিউ বা আমাদের অনেক ক্ষেত্রে কি হবে, সরাসরি উপরে 6 সিগমা বা এইভাবে থাকবে না। একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল এখন আমরা দেখাবো, এটা তোমাদের বইয়ের ঠিক পরের পৃষ্ঠাতেই আছে। হ্যাঁ, বইয়ের ঠিক পরের পৃষ্ঠাতে আছে, চলো দেখে ফেলি। সেটা হচ্ছে এই অঙ্ক, এখান থেকে শুরু হয়েছে। একটা লেদ মেশিনে একটা সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্ট তৈরি করা হচ্ছে কাস্টমারের জন্য। কাস্টমার আউটার ডায়ার একটা স্পেসিফিকেশন দিয়ে দিয়েছে। আউটার ডায়া কি হতে হবে, 6 থেকে 12 মিলিমিটারের মধ্যে হতে হবে। তাহলে বলো তো এই দুটোর মধ্যে আপার স্পেসিফিকেশন লিমিট কত আর লোয়ার স্পেসিফিকেশন লিমিট কত? স্যার আপার হচ্ছে 12 মিলিমিটার আর লোয়ার হচ্ছে 6 আপার স্পেসিফিকেশন লিমিট হচ্ছে অবশ্যই 12 মিলিমিটার। হ্যাঁ, আর লোয়ার স্পেসিফিকেশন লিমিট হচ্ছে অবশ্যই 6 মিলিমিটার। লোয়ার স্পেসিফিকেশন লিমিট হচ্ছে অবশ্যই 6 মিলিমিটার, 6 মিলিমিটার। তো এইটুকু তো মিনিট লিখলাম কেন উপরে? আচ্ছা, মিলিমিটার। আচ্ছা, তো এইটুকু তো কোশ্চেনে প্রথমে বুঝে ফেলেছি, এটা কিন্তু এইভাবে কোশ্চেনে থাকতে পারে। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু দেখি কি আছে। বলছে যে প্রতিদিন স্যাম্পল নেওয়া হয়, কয়টা করে স্যাম্পল নেওয়া হয়? এভরিডে 4টা করে স্যাম্পল নেওয়া হয়। তার মানে আমাদের একটু মনে আছে কন্ট্রোল চার্টে যখন আমরা পড়েছিলাম, তখন আমরা যখন এই যে ভেরিয়েবল চার্ট নিয়ে কাজ করতাম, ভেরিয়েবল চার্ট, সেই সময়টাতে ভেরিয়েবল চার্ট নিয়ে যখন কাজ করতাম, তখন আমাদের এন এর ভ্যালুকে নিয়েই কিন্তু আমরা ম্যানিপুলেট করতাম। মনে আছে? এন এর ভ্যালু থেকে আমরা কিছু ইন্ডেক্স ভ্যালু ওই আমাদের টেবিল থেকে বের করে নিয়ে আমরা কাজ করতাম, ঠিক কি না? জি স্যার। তো এখানে ওই স্যাম্পলটা আমাদের লাগবে কেন, আমি একটু ফর্মুলায় যে দেখাবো সেই জিনিসটা। আমি আবার বলতেছি, এই জিনিসটা আমাদের অনেকটা কন্ট্রোল চার্টের সাথে রিলেটেড, যদিও বইয়ের চ্যাপ্টারে আগে দিয়েছে, কিন্তু কন্ট্রোল চার্ট পড়ে আসার কারণে এটা আজকে সহজ লাগছে, কিন্তু কন্ট্রোল চার্ট না পড়ে আসলে আজকে জিনিসটা আমি কেন জানি মনে হয় এই টপিকটা আমার কাছে দুর্বোধ্য লাগতো আগে, আমি যখন ছাত্র ছিলাম প্রথম দিকে খুব বুঝতে খুব কমপ্লিকেটেড লাগতো, কিন্তু যদি জিনিসটা কন্ট্রোল চার্ট পড়ে ফেলে অনেক সোজা। তোমাদের কাছে এখন মোটামুটি একটু কঠিন লাগতে পারে, কিন্তু যদি কন্ট্রোল চার্ট পড়ে আসার কারণে আরো সোজা লাগতেছে না, আরো কঠিন লাগতো। তো যাই হোক, আমাদের আপার স্পেসিফিকেশন লিমিট আমরা জানি, লোয়ার স্পেসিফিকেশন লিমিট আমরা জানি, এবং বুঝতেই পারছি 4টা করে স্যাম্পল নেওয়া হচ্ছে। তার মানে n ইকুয়াল টু কত, দ্যাট ইজ 4। n ইকুয়াল টু 4। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের এখানে বলছে যে এই যে আমরা 14 দিনের ডাটা নিয়েছি, এই 14 দিন ডাটা নেওয়া হয়েছে, এই দিন ডাটাগুলো নেওয়ার মধ্যে 4টা যে প্রতিদিন নেওয়া হয়েছে ডাটাগুলোর মধ্যে গড়পড়তায় অ্যাভারেজ রেঞ্জ, অ্যাভারেজ রেঞ্জ কখনো শুনেছো? যেটাকে আমরা আরবার বলি, আরবার বলছে 3.1। আরবার কি বলছে? 3.1 পাওয়া গেছে অ্যাভারেজ রেঞ্জ। ঠিক আছে, এখন আমরা বের করতে যাচ্ছি সিগমা, আমাদের কাছে সরাসরি কিন্তু সিগমা দেওয়া নাই। তাহলে সিগমা কোথা থেকে বের করব? এই ফর্মুলাটা দিয়ে। এই ফর্মুলাটা কোত্থেকে আসলো প্রশ্ন দাঁড়াই। একটু পিছনে চলে যাব, পিছনে মানে আসলে বইয়ের সামনে। হ্যাঁ, এটা এই জিনিসটা একটু খেয়াল রাখো। আমরা বইয়ের ভিতরে চলে যাই, আমরা একটু সামনের চ্যাপ্টারের দিকে আগাচ্ছি। 250 যে দেখি, আমরা যখন কন্ট্রোল চার্ট এক্স বার আর চার্ট নিয়ে কাজ করছিলাম, এক্স বার আর চার্ট, ওই সময়টাতে যদি আমরা দেখি, ওখানে কিন্তু এই ধরনের একটা অ্যানালাইসিসটা কিন্তু ছিল। চলো দেখি, এক্স বার আর চার্ট, ভেরিয়েবল চার্টে চলে এসেছি, এক্স বার আর চার্ট।
বিভিন্ন ধাপে আমরা যখন এক্স বার আর চার, তখন আমাদের ফাইনালি সিগমা বার যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, চিনতে পারছি, সিগমা বার হচ্ছে কি Yes, sir. আর বার ডিভাইড বাই ডি2। এখন আবার ডি2 কি জিনিস, আর বার তো পেয়ে গেছি, ডি2 কোথায় পাওয়া যাবে? ডি2 পাওয়া যাবে আমাদের বইয়ের টেবিলে, রাইট। টেবিলে কোনটার জন্য কিভাবে ডি2 এর ভ্যালু বের করবো বলো তো? একবারে লাস্ট পেজে চলে যাই, তারপরে সামনে আসি। কিভাবে ডি2 এর ভ্যালু বের করবো? তো কাজ হয়ে গেছে, একটু দেখি করার চেষ্টা করি। আচ্ছা দেখো তো, স্যাম্পল সাইজের উপরে স্যার D2। স্যাম্পল সাইজের উপরে, রাইট। তো আমরা যদি এখানে টেবিলের দিকে তাকাই, তাহলে এইখান থেকে আমরা এই এন এর মানের জন্য ডি2 এর ভ্যালু বের করতে পারি, এবং দেখতেই পাচ্ছি ডি2 এর ভ্যালু অলরেডি আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 2.059। তার মানে এই ডাটাটা আমরা লিখে রাখি, আমাদের এখন অঙ্কে যেহেতু লাগবে। তাহলে এই টেবিলটা কিন্তু তোমাদের দরকার হবে, বিভিন্ন ছোট ছোট কাজে দরকার হবে। 0.259। আচ্ছা ঠিক আছে, তাহলে সব ডাটাগুলো কিন্তু আমাদের হিসাব করা শেষ। আমরা আবার আমাদের পূর্বের জায়গায় ফিরে যাব। এটা বইটা আবার একটু রোটেট করে নিই, তাহলে এটা আবার কাজ হয়ে থাকবে। আচ্ছা, তো এখন আমাদের মনে হয় 150 পৃষ্ঠায় ছিলাম, দেখি এই যে ফিরে এসেছি। তাহলে এখন এই ফর্মুলাটাকে বুঝতে আর কোনো কঠিন লাগছে? আমরা কোথা থেকে পেলাম সেটা তো বললাম, এবং সেটাকে ম্যানিপুলেট করে আমরা দেখতে পাচ্ছি আর বারের মান 3.1 আর 0.2, এই যে 2.059, সেখানে আমরা 2.06 লিখছি, 2.06 লিখছি। তার মানে সেটাকে কি বলতে পারি? 1.50। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কত পেলাম? 1.50। এখন এই ডাটাগুলাকে তুমি গ্রাফিক্যাল ভাবে রিপ্রেজেন্ট করাটা একটু কঠিন, অসম্ভব না, কঠিন ডাটাগুলাকে তুমি, কারণ সবগুলো ডাটা তোমার কাছে নাই, তোমার অ্যাভারেজ একটা ডাটা দিয়ে দিয়েছে। এখন এই ক্ষেত্রে তোমার আসলে কি করতে হবে? ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে যে এইভাবে আমাদের অ্যান্সারটা এসছে বা এইভাবে আমরা কাজটা করছি। এখন সেটা করতে গেলে আমরা তাহলে এবার আমরা দুটো জিনিস নিয়ে কাজ করবো। আমাদের কি কি লাগবে? ফর্মুলা, সিপির ফর্মুলা মনে আছে? সিপির ফর্মুলা উপরে যেন কি ছিল? স্যার আপার হ্যাঁ, আপার আর লোয়ারের মধ্যে পার্থক্য, সিপি ইকুয়াল টু এভাবে ছিল, উপরে যদি লিখি হচ্ছে আপার মাইনাস লোয়ার। আপার মাইনাস লোয়ার, মানে সেটা যদি আমি সরাসরি এখানে লিখে দিই সেটা হবে 12 মাইনাস 6। বুঝতে পেরেছি? জি স্যার। এখন আবার তুমি বলো না স্যার এখানে সিগমা নাই কেন, একটু আগে সিগমা দেখা যায় না, এখানে সরাসরি ডাটা দিয়ে দিয়েছে। অনেক সময় সিগমার কথা বলতে পারে, 2 সিগমা 1 সিগমা লিমিট, সেক্ষেত্রে আমরা ওইভাবে কাজ করতাম। আচ্ছা, এটা বুঝলাম। এখন লোয়ারে কি আছে? অ্যালাউবল স্প্রেড। লোয়ারে কি আছে? আমরা তো জেনারেলি 3 সিগমা কনসিডার যদি করি, তাহলে অ্যালাউবল স্প্রেড কি হবে? 6 সিগমা। জি স্যার। আর সিগমার মানে একটু আগে বের করলাম, সেটা কত পেলাম? 1.5। তার 1.5 মানে আমরা বলতে পারি উপরে 6 আছে আর নিচে আছে কি 7.5। 7.5। মানে আমরা যদি সেটা ইয়ে করি 6 ইন্টু 1.5, অলরেডি তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু কি লেস দেন 1 এসে গেছে, ক্যাপেবল না স্যার। ক্যাপাবল না। অলরেডি বুঝতে পারছো 6 6 কাটা হয়ে গেছে, নিচে দশমিক 1.5, তার মানে মনে হয় ভাগ করলে কত আসবে? 2 আসবে না? 2ই তো আসবে নাকি? 0.665। 0.8 হয় না নাকি? 6 দেখাচ্ছে এখানে, এই দেখাচ্ছে, ভালো করে দেখো তো, ভুলও হতে পারে। এই যে এখানে জি স্যার। মুছে দিলাম, 0.8 হয়, 0.8। 0.8 স্যার। 0.8, তার মানে এই প্রসেসটা কি ক্যাপাবল না। একটা মজার কথা বলি, এই অঙ্কটা একটা তো আমরা একাডেমিক লাইনে পড়াশোনা যখন করি আমাদের তো পড়াশোনাতে স্যার পরীক্ষায় আসেই স্যার। স্যার এটা 1.5 কি 6 এর সাথে প্লাস নাকি ইনটু? 1.5 না, ভাগ অবস্থায় আছে, সরি সরি, মানে স্যার 6 6 এর এর সাথে সাথে গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। স্যার 6 সাথে 1.5 গুণ করলে সেটা 9 হয় না? তাই তো, তাই তো হওয়ার কথা। দাঁড়াও তো ভাগ করি, আমি একবারে ম্যানুয়ালি সরাসরি ভাগ করি। ঠিকই বলেছো, তাই তো হবে। তাহলে 1 ডিভাইড বাই 1.5, এখানে ভুল আছে, রাইট। তারপর স্টিল অ্যান্সার ঠিকই আছে, প্রসেস ইজ নট ক্যাপেবল, বাট হিসাবটা ভুল আছে, ঠিকই আছে, এটা ভুল।
টাইপিং মিস্টেক আছে, স্যারকে বলতে হবে। হয়তো স্যার যখন পড়ান স্যার বলে দেন, হাসান স্যার মানে এরকমই মানুষ, তার বইয়ে ছোটখাটো প্রিন্টিং মিস্টেক থাকলে সে একবারে বলে দেন এখানে আমার কিভাবে ভুল করে ফেললে, আমি অনেকবার বলেছি কিন্তু ভুল হয়ে গেছে, তো এখানে আমি ঠিক করে দিই। এটা কত হবে? স্যার 0.66। 0.66। আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, তোমরা এইভাবে রাখো, এটা ঠিকই বলেছো। 0.6667 লিখতে পারি, যেটা লেস দেন 1। তার মানে এই প্রসেসটা কি অবশ্যই নট ক্যাপাবল। রেজাল্টটা ডেমনস্ট্রেট এখানে নিচে সুন্দর করে লেখা আছে, বলছে যে এইখানে এই ডাটাগুলোকে আমরা সিদ্ধান্ত নিয়ে বলতে পারি এটাই, যে এই অ্যানালাইসিস অনুযায়ী আমরা এখানে বলতে পারি যে এইটা স্পেসিফিকেশন লিমিটের কি হয়েছে, বাইরে চলে গেছে। তো যদিও প্রসেসটা ক্যাপাবল হতে পারতো যদি আমরা অন্য কোনো ভাবে বা আমরা দেখতাম 1 হতো সেটা। ঠিক আছে, তাই ডিটেলস অনেক পড়বা, পড়লেই পেয়ে যাবে। নট ক্যাপাবল অলরেডি বুঝেই ফেলেছি। তো অলরেডি কিন্তু একটা পোর্শন হয়ে গেল। আমরা এরপরে আরো একটা জিনিস আছে, প্রসেস পারফরমেন্স ইন্ডেক্স নিয়ে কথা বলবো। তো যেটা বলছিলাম যে এই অঙ্কটা আবার বুয়েটের যখন মাস্টার্সে অ্যাডমিশন টেস্ট হয়, পরীক্ষায় সরাসরি এই অঙ্কটা এসেছিল, মানে স্যার আবার চেঞ্জও করেননি। হ্যাঁ, তো আহ, কঠিন লাগেনি, কারণ ওখানে টেবিলের ডাটা দেয়া ছিল না, সরাসরি কোশ্চেনের ভিতরে ডিটুর ভ্যালু দেয়া ছিল, সরাসরি ডিটুর ভ্যালু দেয়া ছিল। তো এটা এসেছিল। এখন যারা মাস্টার্স করতে চাও বাংলাদেশে, বুয়েটের মাস্টার্স করতে চাইলে সেখানেও কিন্তু এই বইটা পড়তে হবে। হ্যাঁ, আর বুয়েটে তো হাসান স্যার কোয়ালিটি কোশ্চেন হাসান স্যারই করবেন, তো ওই জন্য তার বই থেকেই সে কোশ্চেন, এবং মানে অনেক ক্ষেত্রে এরকমই হয়, সরাসরি তুলে দেয়। তো এই জন্য একটু জানাই রাখলাম, যদি যারা ইয়ে থাকো ইন্টারেস্টেড থাকো তাদের জন্য। তো যাই হোক, এই অংশটা হয়ে গেল। একবার জয়েন করতে হবে, জিনিসটা কিন্তু খুব সোজা, কিন্তু আমি একটু সময় নিয়ে বুঝাচ্ছি একটা কারণেই, যাতে তোমাদের বুঝতে সমস্যাটা কম হয়। ওকে, আমরা আরেকবার জয়েন করব, তারপরে বাকি অংশটা নিয়ে আমরা কথা বলবো।